এই ভাইটি বলল 3 লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে, তাহলে তো মাসে 90 লাখ টাকা হয়ে যায়। এই 90 লাখ টাকা কোথায় পায় তারা? গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। ছাত্রদল জানতে চায় কোথায় পায় এত টাকা শিবির। বহুদিন পর শিবির নিয়ে কথা বলবো। হ্যাঁ, শিবির নিয়ে কথা বলার আগে একটা পাসওয়ার্ড আছে শিবিরের, ওই পাসওয়ার্ডটা দিছিল শেখ হাসিনা। ওই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ওইটা করে নাই অবশ্য, জাস্ট বলছে যে এত টাকায় কোথায় পায়। পাসওয়ার্ডটা দিলে ভালো হইতো, শেখ হাসিনার সাথে মিলতো। শেখ হাসিনা কিন্তু চিনতে পারছিল ঠিকই, যখন ওই যে আন্দোলন হইতেছিল, কোটা আন্দোলন হইতেছিল, ওই কোটা আন্দোলনকে উনি কিন্তু স্বীকার যাচ্ছিল না শেখ হাসিনা। উনি বারবার বলতেছিল এরা জঙ্গি বাহিনী, এরা শিবির, এরা সেই চাপাতিওয়ালা, রক কাটাওয়ালা, এগুলাই বলতেছিল কিন্তু বারবার। ঠিকই চিনতে পারছিল, ওনার কাছে তো গোয়েন্দা রিপোর্ট ছিল। কিন্তু আমাদেরকে যেভাবে চিনানো হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ, ওই যে একটা পাসওয়ার্ড দিয়া আমাদেরকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, জঙ্গি, রক কাটা, চাপাতিওয়ালা, শিবির মানি, এই কথাগুলো বলতে হবে। এইভাবেই আমাদেরকে চিনাইছে যুগের পর যুগ শিবিরকে নিয়ে। নিষিদ্ধ দল তো শিবির, তাই না? হারায় যাওয়ার কথা, নিঃস্ব হয়ে যাওয়ার কথা, অথবা ওই যে চরমপন্থী হয়ে যাওয়ার কথা। তা কি হয়েছে? তা কিন্তু হয় নাই। কি হয়েছে শিবির? আপনারা শিবির নিয়ে কথা বলার আগে না একটুখানি শিবির নিয়ে গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে। মিডিয়ার সামনে এইভাবে আইসা যে বইলা দেন এরা কই পায় এত টাকা, তাও যদি বলতেন যে না, ওই যে দেখা গেল যে শাকিব খানকে নিয়ে একটা অনুষ্ঠান করছে, যার জন্য আপনারা এই দাবি তুলছেন যে টাকা পাইলো কই, এত বড় একটা অনুষ্ঠান করলো। তা তো না, রোজা রমজানের দিন মানুষকে ইফতারি করাইতেছে, সেই টাকা পাইলো কই সেটা জানতে চান? নিজেকে আর কত ছোট করবেন? এইভাবে তো পাবলিসিটি হয়ে গেল, বুঝেন না কেন? আপনারা ছাত্র না নাকি? অনেক আগে ছাত্র ছিলেন মনে হয়, এখন তো দেখে মনে হয় না, বয়স দেখে মনে হয় না এখনো ছাত্র। যাই হোক, আপনারা এভাবে কথা বললে না, শিবিরের পাবলিসিটি হচ্ছে। শেখ হাসিনা পাবলিসিটি কইরা গেছে, তারপরে জুলাই আগস্টে তাদের ভূমিকা সম্বন্ধে আমরা পাবলিক ক্লিয়ার ভাই, একদম আয়নার মতো পরিষ্কার। বর্তমানে যতই বদনাম দেন না কেন, ওই যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে নাকি অনেকগুলো আর্মস ধরা পড়ছে, ওগুলো আপনারা শেয়ার করতেছেন, বলতেছেন শিবিরের এগুলা একটা রুমে পাওয়া গেছে, এরা এগুলা অস্ত্র লুট করছে থানা থেকে শিবিরের লোকজন। এইসব কথা বইলা লাভ আছে? কেউ বিশ্বাস করছে? যায় দেখেন তো, এখানে 100 লোক তো একটা লাইক কমেন্ট দেয়নি আপনাদের। কোনো মানুষ খাইছে? এটা খাওয়াইতে পারবেন না, কারণ শিবির সম্বন্ধে না এখন মানুষ পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে। শিবির করা মানে কি জানেন? সবাই করতে পারে না, হ্যাডম লাগবে। শিবির সবাই না। হ্যাঁ, আমরা অনেকে সমর্থক হইতে পারি, যেমন আমিও সমর্থন করি, তাতে কি যে আসে? আমি শিবিরের কেউ না, কিন্তু শুধু একজন সমর্থক। কিন্তু শিবিরের কেউ হইতে হইলে কিন্তু আপনাকে শিবিরের কর্মী হইতে হবে। কিন্তু বললেই কি আপনি কর্মী হইতে পারবেন? না, আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে যাইতে হবে। আর ওই 1 মাসে আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি ধর্ম সম্বন্ধে কি ধারণ করেন নিজের মধ্যে। হ্যাঁ, আপনার বুকের মধ্যে ধর্ম সম্বন্ধে কি ধারণা, এই 1 মাস কিন্তু আপনাকে রেডি হইতে হবে। অনেকটা পরীক্ষা দেওয়ার মতো, চাকরির পরীক্ষা দেই না আমরা যেভাবে, ঠিক ওইভাবে একটা পরীক্ষার জন্য রেডি হইতে হবে। আপনাকে অনেকগুলো ধর্মের বই দেওয়া হবে, এগুলো আপনি পড়বেন, পড়ার পর এগুলো আপনাকে ভাইবা দিতে হবে ওনাদের সামনে। তারপরে যদি টিকে যান তাহলে আপনি একজন কর্মী হইলেন। হ্যাঁ, সমর্থক থেকে কর্মী হইলেন, কিন্তু সাথী হইলেন না। কিন্তু শুধু একজন কর্মী। যদি আপনি সাথী হইতে চান,
আবার আপনাকে পরীক্ষা দিতে হবে, 3 মাস আরো পড়তে হবে আপনাকে। আপনি যদি মুসলমান হন, ইসলাম ধর্ম সম্বন্ধে আপনি জানবেন, জেনে 3 মাস পর পরীক্ষা দিবেন, বা আপনি যে কোনো ধর্মের হইতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার ধর্ম সম্বন্ধে জেনে আপনি 3 মাস পর আবার পরীক্ষার সম্মুখীন হবেন। ওই পরীক্ষায় যদি টিকে যান তাহলে আপনি সাথী হয়ে গেলেন, তার মানে আপনি শিবিরের সাথী। চলো একসাথে পথ চলি, মানে পথ চলা শুরু, কিন্তু আপনি কিন্তু সদস্য না, শিবিরের সদস্য হইতে পারেন নাই। শিবিরের সদস্য হইতে গেলে আপনাকে আরো বড় পরীক্ষার মাধ্যমে যাইতে হবে। আপনাকে ফলো করবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, আপনি ধর্মকর্ম করেন কিনা, নারীদেরকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেন, তাদেরকে কি দৃষ্টিতে দেখেন। আপনারা বলতে পারবেন কোন শিবিরের ছেলে পেলে কোথাও করুন নারীকে ইফটিজিং করছে, দেখাইতে পারবেন না। যেগুলো 2-1টা দেখান আপনারা, ওগুলা তাদের কর্মীও না, সদস্যও না, সাথীও না, হয়তো সমর্থক ছিল, ওই ইমান আনতে পারে নাই বলে তারা নেয় নাই, যার জন্য এরকম 2-1টা ঘটনা সামনে চলে আসে। ওই 2-1টা ঘটনা দিয়ে শিবিরকে বিচার করলে হবে না। শিবির কিন্তু উড়ে আসে, জুড়ে বসে নাই ভাই। অনেকে বলে যে ভাই শিবির কারা, দেখেন এই যে ছাত্রদল কারা, ছাত্রলীগ কারা, আওয়ামী লীগের আছে ছাত্রলীগ, বিএনপির আছে ছাত্রদল, জামাতে ইসলামের আছে ছাত্র শিবির। হ্যাঁ, জামাত ইসলামেরই ছাত্র শিবির। এখন আসি, ওই যে এই ভাইটি বলল 3 লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে, তাহলে তো মাসে 90 লাখ টাকা হয়ে যায়। এই 90 লাখ টাকা কোথায় পায় তারা? এটা কোনো কথা কইলেন? 90 লাখের হিসাব চান মাত্র, প্রতিদিন যদি খরচ করে 5 কোটি টাকা, তাও তো শেষ হবে না, আরো বরকত দিবে। দেখেন না আপনারা, এই প্রশ্ন তোলার পর সবাই ফেসবুকে নিজেরা স্ট্যাটাস দিতেছে যে আমরা দেই। কারা এইসব স্ট্যাটাস দিতেছে? সব বড় বড় শিল্পপতি ভাই। হ্যাঁ, এরা আগের শিবির, মানে সাবেক শিবির। কারণ যখন ছাত্র ছিল তখন শিবিরে ছিল, ছাত্র জীবন শেষ, আপনি সাবেক শিবির হয়ে গেলেন। এই সাবেক শিবিররাই কিন্তু জামাতে ইসলামের সাথে জড়িত। আর জামাতে ইসলামের অর্থ উপার্জন কোত্থেকে হয় এটা আমরা এখন সবাই জানি। বাংলাদেশে বর্তমান যে কয়টা দল আছে সবগুলোর চেয়ে অনেক বেশি টাকা তাদের কাছে। হ্যাঁ, এবং এমন কোনো কিছু না যেগুলো ব্ল্যাক মানি, লুকানো টাকা, তা না, কিন্তু এইসব টাকার ট্যাক্স দেওয়া হয়। তাদের ব্যাংক আছে, হাসপাতাল আছে, কি নাই তাদের, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে। এবং নিজেরাও কিন্তু নিজেদেরকে চাঁদা দেয়, চাঁদা দিয়া জামাত করতে হয়, শিবির করতে হয়। এই শিবির করতে হলে আপনাকে প্রতি মাসে টাকা দিতে হবে। জানেন, মা বোনরা তাদের নিজের গয়না খুলে দিয়া দেয়। মা বোনদের কথা যখন উঠলো, যারা শিবির করেন মা বোনরা, হ্যাঁ তাদের কথা বলি। জানেন, আমার ছেলে আমার মতো না ভাই, আমি সিনেমার লোক, আমাকে দিয়ে তাকে বিচার করেন না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পারফেক্ট মুসলিম। হ্যাঁ, মাঝে মাঝে ইমামতিও করে। আমি তাকে বারবার জিজ্ঞেস করি, বিয়ে করবা না? বিয়ে করো, বয়স হয়ে যাচ্ছে। বলে যে বাবা, আমি যদি শিবিরের কোনো মেয়ে পাই তাহলে চোখ বন্ধ করে বিয়ে করতে রাজি। ব্যাপারটা আমাকে বুঝছেন অনেক ভাবাইছে। তারপরে আমি ইতিহাস ঘাটতে যায় দেখি, হায় ঢাকা ইউনিভার্সিটিতে যে স্থানীয় মসজিদ আছে, যে ওই মসজিদে মীর কাসেম আলী সাহেব মাত্র 6 জন ছাত্রকে নিয়ে বসছিল। যে এই যে ছাত্র সমাজে ইউনিভার্সিটিতে কোনো শিক্ষা দীক্ষা নাই, কোন রকম জ্ঞান চর্চা নাই, এখানে আছে শুধু ওই যে দল করলে যেটা করতে হয় ভাই, হল দখল, চাঁদাবাজি, জুলুম, মিছিলে যাইতে হবে লেখাপড়া ছাইরা। হ্যাঁ, মিছিলে ডাক দিলে তো আপনারা থাকতে পারবেন না, যাইতেই হবে। এইসব কি ছাত্রদের কাজ? না, ছাত্রদের কাজ জ্ঞান চর্চা করা। ওই 6 জনকে নিয়ে শুরু করলো। ওই জ্ঞান চর্চা করতে করতে শিবির আজ 6 লক্ষে পৌঁছে গেছে। আমার কাছে পারফেক্ট হিসাব নাই, আরো বেশি হইতে পারে। আপনারা একটাবার ভাবেন, মানুষের কাছে, জনগণের কাছে যে ইমেজটা দেওয়া হয়েছিল, সেই 45 বছর আগে যে দলটা গঠন করা হয়েছিল জামাতে ইসলামের ছত্র ছায়ায়, ওই দলটাকে নিষিদ্ধ করা রাখা হয়েছিল। এরকম নিষিদ্ধ দল তো ভাই চরমপন্থী হয়ে যায়, ছড়ায় ছিটায় দিশাহারা হয়ে যায়, পালায়া যায়, বিদেশ চলে যায়। কিন্তু কেউ কোথাও যায় নাই, নিজের দেশটাকে ভালোবাসে বইলা, দেশটাকে গড়ার জন্য দেখেন কি সুন্দর মাস্টার মাইন্ডের প্ল্যানিং এ
আজকে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছি। আজকে যেসব ঘটনা জানতে পারতেছি গত সরকার কি কি করছে, দেখেন এসব অডিও কল শোনার পর নিজেকে কি মনে হয়, কোথায় ছিলাম, কার আন্ডারে ছিলাম, কারা আমাদের মাথার উপরে ছিল ভাবা যায়। 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বলছিল, আর যদি একটা গুলি চলে আমার জনগণের উপর, তাহলে আপনারা যে যেখানে আছেন নিজেরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। বলছিল না ভাই, সেই বাবার সন্তান এই দেশের মানুষের উপরে গুলি চালাবার জন্য নিজের মুখে হুকুম দিতেছে। এই দেশটাকে ভাই শেষ করে দিছে। হয়তো আমরা দেখতেছি না কোনো বিল্ডিং ভাঙ্গা পড়ছে বা কোনো ব্রিজ ভাঙ্গা পড়ছে, ধ্বংসস্তূপ দেখতে পাইতেছি না, কিন্তু প্রশাসনের ভিতরে অন্দর মহলে ভাই ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপ সরায়া দেশটাকে সঠিক পথে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপ্রাণ চেষ্টা করতেছে। উনার সঙ্গে সহযোগিতা করেন। জনগণ আপনারা হুঁশিয়ার হন, কারো কথা শুনবেন না। চিন্তা করছেন তারা চায় হিসাব কাদের কাছে? ছাত্র শিবির তো হিসাব দিয়ে দিছে তাদের টাকা কোত্থেকে আসে, টোটাল ক্লিন বইলা দিছে। এবং অনেকেই সামনে চলে আসছে যে ভাই আমরা টাকা দেই, একদিনে 3 লাখ না, 3 কোটি টাকার ইফতারি খাওয়ার মতো লোক শিবিরের পিছনে আছে। বুঝুন না কেন? ধৈর্য নেন, মোদিজি টাকা দেয়, ট্রাম্পজি টাকা দেয়, হ্যাঁ ধৈর্য নেন না, পুতিন সাহেব টাকা দেয়, ধৈর্য নেন মনে মনে, ওনাদের টাকার হিসাব নিয়েন না, ওনারা তো হিসাব দিয়ে দিছে। এখন আপনাদের হিসাবও চাইছে, তো আপনারা হিসাব দেন তো দেখি কি কই থেকে আপনাদের টাকা আসে, হ্যাঁ বলেন, আপনারা হিসাব দেন। ভিডিওটা শেষ করার আগে ভাই একটা ঘটনা বলে শেষ করতেছি, শোনা কথা কিন্তু সত্যি ঘটনা। কাকরাই আমাদের সিনেমা পাড়ায়, যার জন্য আমি জানি, এখানে রাত্রের 9টা-10টার পরে 11টার দিকে 7-8 বস্তার টাকা ঢুকতো, মাথায় করে নিয়ে টাকা ঢুকতো। এই টাকা কই থেকে আসতো জানেন? এই যে গুলিস্তানের ফুটপাত আছে না, হকার মার্কেট আছে না, টোটাল এই এলাকার টাকা 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, ওই নিয়ে পকেটে ঢুকায় আর এগুলো বস্তায় বইরা ওইখানে আনা হইতো একটা অফিসে। উনি একজন নেতা, বর্তমানে আছে কলকাতায়। ওনার ওইখানে 10 জন লোক হোল নাইট টাকা গুনতো। আবার রোজা রমজানের দিন ওই টাকা গইনা ভাস টাস কইরা 50 টাকা জায়গা 50, 100 টাকা 100, 500 টাকা 500, এরকম ভাস কইরা রাইখা সেই লিখাইতো। হ্যাঁ, রোজা রমজানের মধ্যে এই কাম হইতো। ঈদের আগে তো ভাই পুরা 30 দিনই তাদের কাছে ঈদ, যারা চান্দা তুইলা চলে এই দেশে। হ্যাঁ, আমরা এগুলা দেখতেছি, কিন্তু এখন এই যে সোশ্যাল মিডিয়া জানেন সবচেয়ে বড় বিরোধী দল, কাউকে ছাড় দিচ্ছে না, সব তুইলা ধরতেছে। আমাদের খোঁজ খবর রাখার জন্য এখন কোন পত্রিকার দিকে তাকায় থাকতে হয় না, কোন চ্যানেলের দিকে তাকায় থাকতে হয় না। আমরা তো বুঝা ফেলাইছি এই দেশের সাংবাদিকরা কেমন ছিল, আমাদের বিশ্বাস নাই তাদের উপর। আমরা বিশ্বাস করি এখন জনগণকে। জনগণই হলো একমাত্র শক্তি বা একমাত্র শক্তি। কথাটা কে বলছিল জানেন? একটা স্ট্যাটাস দিয়েছিল নাহিদ ইসলাম, একদম এন্ডে লেখছিল জনগণই একমাত্র শক্তি। এই যে 2 দিন আগে ভাই তৌহিদি জনতার সাথে পুলিশের একটা মারপিট হইলো না, অনেক লাঠি পিটা হয়েছে, ওর মধ্যে একজন রিক্সাওয়ালা ভাই ঢুকে গেছিল। সে কিন্তু পুলিশের পক্ষে, হ্যাঁ পুলিশের পক্ষে ছিল। তারপর ওই মারামারির মধ্যে ছিল যখন, আর্মি এসে তাকে ধইরা থানায় দিছে। আসিফ মাহমুদ নিজে যায়া তাকে ছুটে আনছে। আসলে সে রিক্সাওয়ালা না। বাইতুল মুকাররমের সামনে যে টুপি কেতাব বিক্রি করার দোকানগুলো আছে না ভাই, ওই দোকানগুলোতে সে পানি সরবরাহ করে, এটাই তার পেশা। এবং এই যে জুলাই আগস্টে আন্দোলনের সাথেও সে ছিল, কিন্তু যার জন্য তাকে রিলিজ করে দিছে, চিকিৎসার ব্যবস্থা করে দেশে পাঠিয়ে দিছে। এবং সবাই প্রশংসা পাচ্ছে, কারণ উনি একজন উপদেষ্টা বললে হালকা লাগে। মন্ত্রী নিজে চলে গেছে ভাই, টি শার্ট পরে ঘুরে, পুরা হিরো। এইটা অনেকের সহ্য হয় না, কিন্তু আমি মনে করি এটাই নতুন বাংলাদেশ। সবাই ভাই একটু সাবধান হয়ে যান, কোনো কথা কানে নিবেন না। এই সোশ্যাল মিডিয়া হচ্ছে একমাত্র আমাদের ভরসা। আমরা সবাই হুঁশিয়ার হয়ে যাই ভাই, হুঁশিয়ার হয়ে যাই। এটাই সময় নতুন বাংলাদেশ গড়ার। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।